প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটি বিষয় নিয়ে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে তোমার পড়াশোনার ক্ষেত্রে অনেক উপযোগী হবে, ইভেন তোমরা উপকৃত হবে। সেই লক্ষ্যে যারা বিবিএ অনার্সে আছো, সেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হতে পারে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হতে পারে, মার্কেটিং ডিপার্টমেন্ট হতে পারে, ফিনান্স ডিপার্টমেন্ট হতে পারে। যারা এমবিএতে আছে তাদেরও এটা অধ্যায়টা আছে। ইভেন যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের জন্য কাজে লাগবে। শুধু বাংলা ভার্সনে যারা আছো তারা বাংলায় লিখবে, আর যারা ইংরেজি ভার্সনে আছো তারা ইংরেজিতে লিখবে। তো আমি যে বিষয় নিয়ে বা যে টপিকস নিয়ে তোমার সাথে কথা বলবো সেটা হচ্ছে এরকম। ফর বিবিএ অনার্স, এমবিএ, এইচএসসি সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটেড বাট প্রিন্সিপলস অফ ফিনান্স। এটা যারা অনার্সে পড়ো তাদের জন্য হচ্ছে প্রিন্সিপলস অফ ফিনান্স। আর এইচএসসিতে যারা করবে তাদের বইয়ের নাম হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। চ্যাপ্টার যেটা আছে তার নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এখানে আমি কোন অধ্যায়, অষ্টম অধ্যায় নাকি সপ্তম অধ্যায় উল্লেখ করে নেই এই কারণে যে যারা বিভিন্ন রিলেটেড বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতেছো তাদের কিন্তু ওই সব বইয়ের মধ্যে যে অষ্টম অধ্যায় হবে বিষয়টা কিন্তু তা নয়। এই জন্য শুধুমাত্র আমি অধ্যায়টার নাম উল্লেখ করেছি ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিংয়ে আমরা গত ক্লাস অবধি বলছিলাম যে আমার যে অর্থগুলো আছে যেখানেই বিনিয়োগ করি না কেন আমাকে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। সেই যাচাই বাছাই করার জন্যে এখানে সচরাচর দুইটি পদ্ধতি অনুসরণ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, আর একটি হচ্ছে তোমার মডার্ন মেথড। তো সেই ট্রেডিশনাল মেথডে আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড মানে হলো যে আমার বিনিয়োজিত অর্থ কত সময়ের মধ্যে ফেরত আসবে, সেই ফেরত কালটা নির্ণয় করার নামই হচ্ছে পেব্যাক পিরিয়ড। আরেকটা মেথড ছিল, সেটা হচ্ছে ARR, অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তো বিগত ক্লাসে তোমাদেরকে আমি পেব্যাক পিরিয়ড এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা অ্যাভারেজ রেট অফ রিটার্ন সম্পর্কে কথা বলেছিলাম। সেই সুবাদে আজকে ওই বিষয় সংক্রান্ত কোনো কথা আমি বলতে চাচ্ছি না। ঠিক আছে, আজকে হচ্ছে তোমাদের আধুনিক পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি নিয়ে আমি আলোকপাত করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রাইমারি ডিসকাশন যা করেছিলাম কিওয়ার্ড, অর্থাৎ এই যে এনসিও মানে নিট ক্যাশ আউটলে। নিট ক্যাশ আউটলে মানে হচ্ছে যে পরিমাণ টাকা আমার প্রতিষ্ঠান থেকে আমি বিনিয়োগ করেছি, এটার বাংলা নাম হচ্ছে নগদ বহিঃপ্রবাহ। এনসিবি মানে হলো নিট ক্যাশ বেনিফিট, অর্থাৎ অর্থ বিনিয়োগ করার পরে প্রত্যেক বছর আমরা কি পরিমাণ অর্থ রিটার্ন পাচ্ছি সেই রিটার্নটাকে আমরা নিট ক্যাশ বেনিফিট বলছি। বাট এই নিট ক্যাশ বেনিফিট নির্ণয় করার একটা টেবিল আছে, সেই টেবিলটি আমি পরবর্তী লেকচারে নিয়ে আসব। আজকের যে ম্যাথটি ক্যালকুলেশন করেছি তারা হচ্ছে, সেটা হচ্ছে তোমাকে কি বলবো, প্রাইমারির একটা লেভেল মানে প্রাথমিক একটা ধাপ।
অর্থাৎ এই প্রাথমিক ধাপ যারা কমপ্লিট করতে পারবে তাহলে এই ম্যাথের সাথে যদি নতুন কোনো আইটেম এডিশন করা হয় বা নতুন কোনো আইটেম সংযোজন করা হয় তাহলে তোমার জন্য বিষয়টা বুঝতে সহজ হবে। কারণ আমি যে কোনো জায়গায় যাইতে গেলে আমাকে যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটাকে কি করতে হবে, মজবুত করতে হবে। ফাউন্ডেশনটা যদি মজবুত না থাকে তাহলে যে কোনো কঠিন যে ম্যাথমেটিক্যাল টার্মস আছে সেটা দেখে তোমার ভয় লাগতে পারে। এই কারণে আমি প্রারম্ভিক পর্যায়ে তুমি মানে অত্যন্ত সহজ একটি ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে আমি আলোকপাত করতেছি। ঠিক আছে? তো গত ক্লাসে এই ম্যাথটা ছিল, বাট আমার রিকোয়ারমেন্টে আজকে পার্থক্য আছে। আমরা একটু খেয়াল করি। টেবিল ফর এনসিও অথবা এনসিবি, এটা কিন্তু আমি গত ক্লাসে অলরেডি আলোচনা করেছি। এখানে প্রজেক্ট আছে আমার দুইটা, একটা হচ্ছে এ আর একটা হলো বি। তো 0 পিরিয়ড মানে হলো শুরুতে আমি এ প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগ করেছি এবং বি প্রকল্পে 70,000 টাকা বিনিয়োগ করেছি। তার বিনিময়ে প্রথম বছর পর এ প্রজেক্ট থেকে 10,000 টাকা রিটার্ন আসছে এবং বি প্রজেক্ট থেকে 20,000 টাকা পেয়েছি। এখন দেখো তো 1 2 3 4 5 পঞ্চম বছর পর্যন্ত এটাকে আমি সেম রেখেছি। আদৌ কিন্তু বাস্তবে এটা সম্ভব না। জাস্ট পেব্যাক পিরিয়ড নির্ণয় করার ক্ষেত্রে যে দুটো টেকনিক বা কৌশল আছে সেই কৌশলটাকে আমি দেখানোর জন্যে একটাকে সেম লেভেল রেখেছিলাম আর একটা ভেরিয়েশন এনেছিলাম। ঠিক আছে? তো এই জন্য আমি অঙ্কটা রেখে দিয়েছি পেব্যাক নির্ণয় করার জন্য। তো যেহেতু পেব্যাক আমি গত ক্লাসে করে ফেলেছি, আজকে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। তো এখানে কি বলা আছে দেখো, ক্যালকুলেট নিট প্রেজেন্ট ভ্যালু ফ্রম অ্যাভোভ ইফ ডিসিএফ মানে ডিসকাউন্টিং ফ্যাক্টর এট দ্য রেট অফ 10% অ্যান্ড কমেন্ট চেয়েছি। ঠিক আছে? আচ্ছা, নিট প্রেজেন্ট ভ্যালু এটা কি কেউ বলতে পারবে যে আসলে হোয়াট ডু উই মিন বাই নিট প্রেজেন্ট ভ্যালু? দেখো, নিট প্রেজেন্ট ভ্যালুটা মানে হলো যে আমি 1 বছর পরে এই যে 10,000 টাকা পাইতেছি, কিন্তু প্রশ্ন হলো এই 10,000 টাকা 1 বছর পরে না পেয়ে যদি আমি আজকের দিনে পেতাম তার মূল্যটা আসলে কত হতো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আজকে 1 টাকা দিয়ে যে দ্রব্যটি আমি ক্রয় করতে পারবো, আজ থেকে 1 বছর পরে ওই 1 টাকা দিয়ে সেই দ্রব্য কিন্তু কিনতে পারবো না, কারণ টাকার পরিমাণটা আরো বেশি লাগবে। এই জন্য তোমার বুঝতে হবে যে টাকার মূল্যটা প্রতিনিয়ত হারাচ্ছি, অর্থাৎ প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে। এই জন্য আমরা একটা আনুমানিক বা এস্টিমেটেড একটা ফিগার নিয়েছি যে টাকার মূল্যটা 10% হারে কমে যাবে। তো টাকার মূল্য যদি 10% হারে কমে যায়, এটা অবশ্যই তোমরা নির্ণয় করতে শিখেছো যে 1 টাকাকে যদি আমি মানে 1/1.10 দিয়ে ভাগ করি তাহলে 0.909 হবে। তার মানে আজকে যার মূল্যটা তোমার কত, 1 টাকা, 1 বছর পরে তার মূল্য হারিয়ে 0.909 হবে। সুতরাং সেটা দিয়ে আমি কি করব, টাকার মূল্যটাকে নিরূপণ করব। তাহলে নেক্সট পেজে দেখি আমরা, খেয়াল করো যে টেবিল ফর নিট প্রেজেন্ট ভ্যালু ফর এ বলতে এখানে এ প্রজেক্টকে বোঝানো হয়েছে। ইয়ার দেখো 1 to 5 পর্যন্ত, আর এনসিবির পরিমাণ ছিল 10 10
মানে প্রত্যেক বছরই আমি সেম রেখেছি। ডিসিএফ ডিসিএফ হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর এট দ্য রেট অফ 10%। তো এটাকে যদি আমি 1/1.10 করি তাহলে 909 হবে। পরের বছর 0.826 হবে, পরের বছর 751, 683 এবং 621, এভাবে ক্রমাগত টাকার মূল্য কমতে থাকবে। এখনই দেখো যে এক বছর পরে আমি পাবো কত? 10,000 টাকা। তো এক বছর পরে 10,000 টাকা না পেয়ে আজকে যদি সেই টাকাটা পেয়ে যাই, তার মূল্যটা হবে কত? 9090, অর্থাৎ টাকার মূল্যটা কমে গেছে। তো এই পরবর্তী বছরে 10,000 টাকা কেটে দিয়ে গুণন করলে 8,260 টাকা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন প্রত্যেকটা আইটেমের সাথে প্রত্যেকটা আইটেম আমরা কি করব? গুণ করব। গুণ করলে আমি এই টাকাগুলো প্রেজেন্ট ভ্যালু পাবো। এখন এই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রেজেন্ট ভ্যালুর মূল্যগুলো আমরা কি করব? অ্যাড করব, মানে যোগ করব। যোগ করে দেখব যে আমার কি পরিমাণ টাকা হচ্ছে। দেখো, নিট প্রেজেন্ট ভ্যালু পিভি অফ এনসিবি। তাহলে এই যে আগের পেজে আমরা দেখলাম 5 বছরের টাকা যদি যোগ করি তাহলে 37,900 টাকা হবে। আর পিভি অফ এনসিও, যে পরিমাণ টাকা প্রথম প্রকল্পে বিনিয়োগ করেছি তার পরিমাণ কিন্তু 50,000 টাকা। সুতরাং আমি 5 বছরে পাচ্ছি 37,900, আর সেখানে বিনিয়োগ করেছি 50,000 টাকা। এটার যদি আমি পার্থক্য করি, দেখো ব্র্যাকেটে আছে 12,100। এই যে ব্র্যাকেটে 12,100, এটার মানে হলো এটা নেগেটিভ একটা ফিগার চলে আসছে। তাহলে কোনো ব্যক্তি অথবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক অন্য কোনো প্রকল্পে বিনিয়োগ করে যদি সে নেগেটিভ ফিগার আশা করে, কেউ করে না, নিশ্চয়ই করে না, কিন্তু বাট এখানে চলে আসছে। এই জন্য এখানে একটা কমেন্ট লিখেছি, সিন্স NPV is negative so it should not be desirable. That means যেহেতু আমার এই প্রকল্পে বিনিয়োগ করলে আমার বিনিয়োজিত অর্থের তুলনায় আগমনে নগদ অর্থ যে আমি পাবো তার পরিমাণটা কম হয়ে গেছে, এই জন্য আমি এই প্রজেক্টকে অ্যাভয়েড করতে চাচ্ছি। ঠিক আছে। আর যদি এমন হতো যে এই জায়গাটাতে 70,000 টাকা আছে, এই জায়গাটাতে 50,000, তাহলে আমার কিন্তু পজিটিভ ফিগার চলে আসতো। আর এই পজিটিভ ফিগার চলে আসলে সেই বিষয়টাকে আমি কি করব? গ্রহণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট পেজে আমরা যাই। টেবিল ফর নিট প্রেজেন্ট ভ্যালু ফর প্রজেক্ট বি। বি প্রজেক্টের ক্ষেত্রে কি হলো দেখো, এনসিবি আমরা দেখতে পাচ্ছি 20, 35, 23, 10, 5, প্রত্যেকটা টাকার সাথে কি আছে? ভেরিয়েশন আছে। এটা কিন্তু আমি আগেই বলেছিলাম, পেব্যাক নির্ণয় করার জন্য আমি এই কাজটা করেছি। তো ডিসিএফ একইভাবে 10% অনুসারে যদি কনভার্ট করি 0.909, 0.826, 0.751, 0.683, 0.621, এখন এই যেটা এই 1 টাকার ভ্যালুটা আছে এটা দিয়ে আমি এটা গুণ করব 18,180, 35,000কে 0.826 দ্বারা গুণন করব 28,910। তো তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেকটা আইটেমের সাথে প্রত্যেকটা আইটেম গুণ হবে, গুণ হওয়ার পরে টোটাল যে পরিমাণ টাকা হবে, আর এই টোটাল পরিমাণ মানে দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু, এটাকে আমরা বলি পিভি অফ এনসিবি, তার মানে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি, অর্থাৎ নিট ক্যাশ বেনিফিটের বর্তমান মূল্যটা কত। ঠিক আছে, তা আমরা দেখি নেট প্রেজেন্ট ভ্যালু। তো পিভি অফ এনসিবি আমি যোগ করে পেয়েছি 74,298 টাকা। আর এই প্রজেক্টে আমি বিনিয়োগ করেছি পিভি অফ এনসিও 70,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে আমার 4,298 টাকা, এটি কিন্তু একটা পজিটিভ ফিগার, অর্থাৎ 5 বছরে আমি যত টাকা পেয়েছি তার সাথে বিনিয়োগ করেছি কম। সুতরাং এই যে নগদ অর্থের আগমন এটি কিন্তু আমার কাছে বেশি। সুতরাং যেহেতু এখানে বেশি,
এজন্য আমরা বলতে পারি যে সিন্স এনপিভি ইজ পজিটিভ সো ইট শুড বি অ্যাকসেপ্টেবল। দ্যাট মিনস যেহেতু আমার আগমনের পরিমাণটা পজিটিভ ফিগার, এই জন্য আমি এই প্রজেক্টটাকে গ্রহণ করতে পারি। ঠিক আছে। আর এটি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রজেক্টের ক্ষেত্রে কমেন্ট। যদি এমন হতো যে দুইটা প্রজেক্টের ক্ষেত্রে তোমাকে কমেন্ট করতে বলছে যে তুমি কোন প্রজেক্টটাকে গ্রহণ করবে, সেই ক্ষেত্রে বলতে পারো যে প্রজেক্ট এর হচ্ছে কি নেগেটিভ আর প্রজেক্ট বির হচ্ছে পজিটিভ, সুতরাং প্রজেক্ট এ কে অ্যাভয়েড করে প্রজেক্ট বি কে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আজকে আমি এটুকু বলে শেষ করে দিতে চাচ্ছি, মানে ইফ ইট ইজ হেল্পফুল ফর ইউ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। এ পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। পরবর্তী ভিডিও জন্য তোমরা উপস্থিত থাকবে অবশ্যই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।